আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করি আমরা, কে কোথা থেকে দেখছি। কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করি। ক্লাস শুরু হয়েছে, সবাই একটু ক্লাসে জয়েন করি। সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা দেখা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। সবাই একটু কমেন্ট করি। শোনা যাচ্ছে এবং ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আমাদের সাহিত্যের 23 নম্বর ক্লাস আজকে, যদিও মাঝখানে 2টা ক্লাস আমার অসুস্থতার কারণে নিতে পারি নাই। তো ওই 2টা ক্লাস আমরা একটা গ্যাপে নিয়ে নিব আর কি, মানে মূল যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী চলবে। আর যে 2টা গ্যাপ আছে 2টা এবং সাথে কিছু মনে হয় কয়েকটা লেকচার একটু একটু বাকি আছে, ওগুলো আমরা অতিরিক্ত ক্লাসের মধ্যে পড়ে নিব, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা পড়ে ফেলি। কয়জন জয়েন করেছি? 15 জন জয়েন করেছি, ওকে ঠিক আছে। আমাদের প্রথম যে রাইটার, সেই রাইটারটা হচ্ছে অদ্বৈত মূল্যবর্মণ। খুবই একজন সুবিধাবঞ্চিত একজন অদ্বৈত মল্লবর্মণ, একজন এমন একজন লেখক। আমরা জানি যে নদীকেন্দ্রিক উপন্যাস, সবার আগে নদীকেন্দ্রিক উপন্যাস যিনি লিখেছেন তার নাম আমরা বলতে পারি যে প্রমথনাথ বিশি। তো প্রমথনাথ বিশি তিনি নদীকেন্দ্রিক উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসের নাম ছিল পদ্মা। তো সেই পদ্মা উপন্যাস লেখার পরে ঠিক তার 1 বছর পরে, অর্থাৎ পদ্মা উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। তো 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার পরে ঠিক তার 1 বছর পরে, অর্থাৎ 1936-এ পদ্মা নদীর মাঝি নামে মানিক বন্দ্যোপাধ্যায় একটি উপন্যাস লেখেন, নদীকেন্দ্রিক উপন্যাস। অর্থাৎ নদীকেন্দ্রিক বলতে এই নদীকে কেন্দ্র করে জেলেদের জীবন নিয়ে। তো তার আরও অনেক বছর পরে 1950-51 সালের দিকে অদ্বৈত মূল্যবর্মণ তিনি তিতাস একটি নদীর নামে একটি উপন্যাস লিখলেন নদী নিয়ে। তখন অনেকেই তাকে প্রশ্ন করছিল যে যেখানে পদ্মা নদীর মাঝি নামে এমন একটা উপন্যাস আছে জেলেদের জীবন নিয়ে, সেখানে আপনি এই তিতাস একটি নদীর নাম জেলেদের জীবন নিয়ে লিখে তো মনে হয় না যে কিছু করতে পারবেন। তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি জাইলার ছেলে মানে জেলের ছেলে। অদ্বৈত মূল্যবর্মণ খুবই দরিদ্র ঘরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রামের নাম গোকর্ণ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তিতাস নামে যে নদীটি আছে, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার অঞ্চল, এই অঞ্চলগুলোতে এই তিতাস নদীর বিচরণ ক্ষেত্র। তো সেই তিতাস নদীর কোল ঘেঁষে জনবসতি, যে ধীবরদের যে জনবসতি ছিল বা জেলেদের বা কৈবর্ত, অর্থাৎ যেটাই কৈবর্ত সেটাই ধীবর, সেটাই হচ্ছে জেলে বা মালো বলা হয়। তাহলে এই যে মালোপাড়া কিংবা জেলেপাড়া কিংবা ওই ধীবরদের যে জীবন, সেই জীবন নিয়ে এই আমাদের অদ্বৈত মূল্যবর্মণ উপন্যাস লিখেছেন। এবং তার জীবদ্দশায় তার কোনো উপন্যাস প্রকাশিত হয়নি গ্রন্থাকারে তার কোনো উপন্যাস প্রকাশিত হয়নি, কোনো কিছুই তার প্রকাশিত হয়নি। শুধু একটা লেখা তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল, তারপর হচ্ছে মৃত্যুর পরে। তিনি ব্রাহ্মণবাড়িয়াতে তিনি ম্যাট্রিক পাশ করেন। ওখানে পাশ করার পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন ইন্টারমিডিয়েটে। কিন্তু তিনি এত গরিব ছিলেন,
তার বাবা মারা গিয়েছিলেন, মা মারা গিয়েছিলেন ছোটোবেলায়, এবং তার তিনটা ভাই বোন ছিল, ওরও মারা গিয়েছিল। মানে কী পরিমাণ একটা দুঃখী মানুষ, কী পরিমাণ একটা পোড়া কপাল নিয়ে অদ্বৈত মূল্যবর্মণ জীবন যা মানে জন্মগ্রহণ করেছেন। প্রথম কথা হচ্ছে তিনি একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, জেলে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, যেখানে মানুষ পরিচয় দিতে লজ্জাবোধ করে কিংবা পরিচয় দেয় না, এমন একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন। তারপর আবার ছোটোবেলায় তার বাবা মা মারা যান এবং তার তিনটা ভাই বোন ছিল, ওরাও মারা যায়। এবং তিনি অনেক মেধাবী ছিলেন এবং তার স্কুলের মাইনে নাই, টাকা নাই, কিছুই নেই, খেয়ে না খেয়ে তিনি জীবনযাপন করতেন। এবং তার পড়াশোনার যে খরচ, এটা চালানোর জন্য ওই জেলে সম্প্রদায়ের যেসব মানুষ ছিলেন তারা চাঁদা তুলেছেন, বাড়ি বাড়ি তোলা তুলেছেন, সেই চাঁদা তুলে তার পড়াশোনার দায়িত্বটা গ্রহণ করেছিলেন। তো তার এই ব্যক্তির জীবন কিন্তু তিতাস একটি নদী নামক উপন্যাসের মধ্যে আছে। এখন তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে তাকে যখন বলা হয়েছিল যে আপনি পদ্মা নদীর মাঝির মতো উপন্যাস যেখানে আছে সেখানে আপনি কেন তিতাস একটি নদীর নাম উপন্যাসটা লিখবেন, বা এটা আপনি আসলে পারবেন কিনা, তার বন্ধু বান্ধবরা যখন তো বলছিল, তখন তিনি বলছিলেন যে আমি জাইলার ছেলে, অর্থাৎ তিনি জেলের ছেলে। তিনি জীবনটাকে যেভাবে রেখেছেন, জেলেদের জীবনটাকে যেভাবে রেখেছেন, যেভাবে তিনি মাছ মারার সাথে সম্পর্কিত ছিলেন, ওখানকার হাসি কান্না দুঃখ বেদনা, জেলেদের এই ভিতরের যে এত বৈচিত্র্য, ছোট্ট একটা জীবনের মধ্যে যে এত বৈচিত্র্য, এই ব্যাপারটি আমাদের কি বলে অদ্বৈত মূল্যবর্মণ যেভাবে বুঝেছেন সেইভাবে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন না। মানিক বন্দ্যোপাধ্যায় তিনি তো উচ্চদরের একজন লেখক, উচ্চ ফ্যামিলিতে তার জন্ম, তার নামের পাশে আসে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, আমরা জানি ঠাকুর, এরা হচ্ছে ওই কি বলে হিন্দু হচ্ছে যে চারটা জাত আছে বড়, তার মধ্যে ব্রাহ্মণ, এরা হচ্ছে ব্রাহ্মণ। আর জেলে যারা আছে তো শূদ্র, কোথায় শূদ্র আর কোথায় হচ্ছে ব্রাহ্মণ। তো আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায় তিনি যে উপন্যাসটি লিখেছেন সেই উপন্যাসের মধ্যে দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে মার্কসিজম আর একটা আছে ফ্রয়েডিজম এবং মার্কসিজম। এই দুইটা তত্ত্বকে কেন্দ্র করে উপন্যাসটা একটু অন্যরকম হয়ে গেছে। এই উপন্যাসটার মধ্যে কিন্তু ওই কীভাবে মাছ ধরা হয়, কীভাবে হচ্ছে মাছের মৌসুম কিংবা জেলে পাড়ার একটা অ্যাকচুয়াল যে জীবনটা আছে, সেই অ্যাকচুয়াল জীবনটা কিন্তু কখনই পদ্মানদী মাঝি উপন্যাসের মধ্যে নেই। কারণ ওই যে পদ্মানদী মাঝি উপন্যাসের যে জীবন, এটা হচ্ছে একেবারে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কল্পনা। ওখানকার কপিলা কিংবা কুবের কিংবা হোসেন মাঝির যে চরিত্রগুলো আছে, ওখানকার যে ওই চরিত্রগুলো যে ডুইংস এবং ওই চরিত্রগুলো যে সাফারিংস, ব্যাপারগুলো একান্ত বলা যেতে পারে যে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা চেতনার ফসল। তার যে মার্কসিজম ছিল, তিনি বামপন্থী, বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, সেই ব্যাপারগুলো এখানে আছে। হোসেন মাঝির মাধ্যমে দেখানো হয়েছে, কিংবা ধনঞ্জয়ের মাধ্যমে দেখানো হয়েছে, শোষণের ব্যবস্থা দেখানো হয়েছে। আর ওই তার নারী এবং পুরুষের একে অন্যের প্রতি যে আকর্ষণ, যৌন তাড়না, অর্থাৎ মানুষের যে প্রবৃত্তি, মানুষের যে লিবিডো চেতনা, এই ব্যাপারটা তিনি কপিলা কিংবা কুবের এদের মধ্যে দিয়ে দেখিয়েছেন, কিংবা পদ্মা নদী ময়নাদ্বীপের মধ্যে একটা নারী পুরুষকে এভাবে দেখানো হয়েছে। তো আমরা কিন্তু এই অদ্বৈত মূল্যবর্মণে তার এই যে চিন্তাটা, এটা সত্যি চিন্তাটা আমরা কিন্তু পাই। কারণ এই পদ্মা নদী তিতাস একটি নদীর নাম উপন্যাসের মধ্যে তিনি একেবারে একটা নিটোল কোনো জীবন তিনি দেখান নাই। তিনি ছেঁড়া জীবন দেখিয়েছেন। বা এটার কাহিনী যদি আপনারা পড়েন, কাহিনী ইতি আছে, আপনারা বিভিন্ন জায়গায় হয়তো ইউটিউব কিংবা ইতেও পাওয়া যেতে পারে, অনলাইনে হয়তো পাওয়া যেতে পারে। তো সেই কাহিনীটার মধ্যে আপনারা দেখবেন যে ছেঁড়া টুকরো জীবন, এবং ওখানে ওই মানুষগুলো ছাপিয়ে ওই যে তিতাসটাই হয়েছে প্রধান চরিত্র, তিতাসটা প্রধান চরিত্র হয়ে উঠেছে। কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসে কখনই পদ্মা নদী প্রধান চরিত্র হয়ে ওঠে নাই। ওখানে আমরা পদ্মা নদীর কোনো কিছুই দেখি না, বরঞ্চ ওখানকার মানুষগুলো আমরা দেখি। সেই মানুষগুলো একটা রোমান্টিক ভাবনা অনেক ক্ষেত্রে, তত্ত্ব দ্বারা আশ্রিত এরকম। কিন্তু ওই তিতাস একটি নদীর নাম যে উপন্যাসী, একটা উপন্যাসের জন্য তিনি বিখ্যাত, আরও দুটো উপন্যাস তার আছে। একটা নাম হচ্ছে কি বলে ওটাকে,
রাঙামাটির নামে একটা উপন্যাস আছে। ওগুলো তো যার জীবদ্দশায় প্রকাশিত হয়নি, ওইরকম ওগুলো অতটা আলোচিত না। তার একটা মাত্র উপন্যাস, তাও এটা তার মৃত্যুর মাত্র 5 বছর পরে প্রকাশিত হয়েছিল। মৃত্যুর 5 বছর পরে প্রকাশিত হয়েছিল। তো এমন একজন দুর্ভাগা এবং দুঃখী মানুষ হচ্ছেন অদ্বৈত মূল্যবর্মন। এবং তিনি জীবনে সংসারও পাততে পারেন নাই, বিয়ে পর্যন্ত তিনি করেন নাই। তিনি খুবই কৃপণ জীবনযাপন করতেন, খুবই ছোট্ট জীবনযাপন করতেন, একদম একেবারে মানে ছাপোষা জীবন যাকে বলে। তিনি পেটের দায়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তিনি ইন্টারমিডিয়েটের পড়াশোনা বাদ দিয়ে তিনি কলকাতায় চলে গিয়েছিলেন, গিয়ে বিভিন্ন পত্রিকায় তিনি চাকরি করেছেন। এবং ওখান থেকে তিনি যে টাকাটা ইনকাম করতেন, সে টাকাটা তিনি খরচ করতেন না, অল্প অল্প খেতেন, অল্প অল্প খরচ করতেন। এবং ওই কলকাতার যারা জেলে সম্প্রদায় যারা ছিল তাদেরকে তিনি যথাসম্ভব হেল্প করেছেন। মানে তিনি তার মতো যারা ছিলেন আর কি, তাদেরকে হেল্প করেছেন। তো এই এত অল্প বছর, মানে অল্প বয়সে তিনি মারা গিয়েছেন অতিরিক্ত পরিশ্রম, খেয়ে না খেয়ে থাকার কারণে। তো অদ্বৈত মূল্যবর্মনের জীবন যদি আপনি পড়েন বা করেন, আপনার খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে যে এই লোকটার প্রতি আপনার খারাপ লাগবে। সে না পেলো জীবনের কোনো আনন্দ, না পেলো সংসার জীবন, না পেলো বাচ্চা, না পেলো বউ, না পেলো এরকম কোনো প্রেম, না পেলো একটা ভালো জীবন, না পেলো একটা বাবা মা, না পেলো ভাই বোন, না পেলো একেবারে তার জীবদ্দশায় সাহিত্যিক খ্যাতি, এরকম কিছুই পায় না। একদম শূন্য হাতে একটা মানুষ মারা গিয়েছে। মিম সরকারকে বলছেন, স্যার ঘুমের ট্যাবলেট খেয়েছি, ঘুমে অবস্থা খারাপ। কেন ঘুমের ট্যাবলেট কেন খেয়েছেন? হ্যাঁ, কাশি এখন আছে রে, কাশি এখন আছে সাইফুল আলম, আমার কাশি এখন আছে। সোহানা কমেন্ট করছেন, হ্যালো স্যার, আপনি তো আজও অসুস্থ। হ্যাঁ, আমি এখনও অসুস্থ। এই অসুস্থতা নিয়েই আমাকে যে পরীক্ষার ডিউটি মিটিং কিছু করতে হচ্ছে। ওকে, তো আমরা তার এই জীবন সম্পর্কে, তিনি তার সাহিত্য সম্পর্কে আমরা একটু জানি যে তিনি কী কী লিখেছিলেন। এবং একটা ব্যাপার হচ্ছে, একটা মজার ব্যাপার হচ্ছে যে কলকাতাতে এই 1 পয়সায় একটি গল্প নামে একটা ধারাবাহিক বের হতো। সেইখানে অদ্বৈত মূল্যবর্মনের একটা গল্প প্রকাশিত হয়েছিল। ওই গল্পটার কারণে তার কবি খ্যাতি অনেকটা, লেখক খ্যাতি অনেকটা হয়েছিল। এবং এটা সম্পাদনা করতেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব বসু। এটা কিন্তু 1 পয়সায় একটি, এটা কিন্তু কোনো গল্পের নাম নয়, মানে এইটা একটা শিরোনাম। এই শিরোনামে গল্পগুলো প্রকাশিত হতো এবং 1 পয়সায় বিক্রি করা হতো। কবিতা, তিনি 14টা কবিতাও লিখেছিলেন তার প্রথম জীবনে, এবং তিনি মাত্র 5টা গল্প লিখেছেন। তার সর্বশেষ যে গল্পটার নাম হচ্ছে স্পর্শ দোষ। তিনি উপন্যাস লিখেছেন মিলিয়ে একটাই আমরা বলতে পারি, সেটা 83 নদীর নাম। তাছাড়া সাদা হাওয়া এবং রাঙামাটি নেমে তার আরও 2টো উপন্যাস আছে। এবং তিনি 24টা প্রবন্ধ, নিবন্ধ তিনি লিখেছিলেন। এত ইম্পর্ট্যান্ট না, এখান থেকে আমাদের শুধু একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি এই 83 নদী নামে এই কথাটা ইম্পর্ট্যান্ট। এবং 1 পয়সায় একটি, এই ব্যাপারটা মানে অন্য যে কোনো সাহিত্যিকের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, এই কথাটা একটু মনে রাখা যেতে পারে। যেটা কি তিনি অনুবাদও করেছিলেন। ও তো তার 83 নদীর নাম উপন্যাসের যে পরিচয়, এটা আমাদের লিখিত পরীক্ষায় আসবে। লিখিত পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন হচ্ছে 83টি উপন্যাসের পরিচয়। ওকে, তো আমরা তো অদ্বৈত মূল্যবর্মনের যে জীবন, সেটা আমরা দেখলাম। 83টি নদীর নাম আমরা দেখি একটা দেওয়া আছে। তা প্রমথনাথ বিশি তিনি পদ্মা নামে উপন্যাস লিখেছিলেন। তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন 36 পদ্মাবতীর মাঝি। তারাশঙ্করের উপন্যাস হচ্ছে কালিন্দী। তারপর হচ্ছে হাসুলি বাকির উপকথা আছে তারাশঙ্করের। বিভূতিভূষণের আছে ইছামতি, সব নদীকেন্দ্রিক উপন্যাস। গঙ্গা আছে সম্রাট বসুর। যদিও গঙ্গা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই গঙ্গা উপন্যাসটা যখন লেখেন তখন কিন্তু সম্রাট বসু তিনি জেলেদের সাথে ছিলেন। এবং মাছ কীভাবে ধরতে হয়, ওই মাছের নাম কী, কিংবা ওই যে পানিটা আছে, পানির ঘূর্ণি, এটার নাম কী, সময় কী। এই গঙ্গাকে অসাধারণ একটা উপন্যাস, হচ্ছে গঙ্গা। তারপরে হচ্ছে আব্দুল জব্বারের আছে ইলিশ মারির চর। সাধন ভট্টাচার্য হচ্ছে গহীন গাং। তারপরে হচ্ছে দেবেশ রায়ের একটা উপন্যাস হচ্ছে তিস্তা পারে বৃত্তান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একবার আসছিল কোনো একটা পরীক্ষায়। তারপরে ঘনশ্যাম চৌধুরী, তিনি এখনও জীবিত আছেন। তার জীবিত আছেন, মানে জীবিত না থাকলে একেবারেই যতদূর মনে পড়ে জীবিত আছেন। তিনি কলকাতার একজন রাইটার, সমসাময়িক। তিনি 2001 সালে একটা পুরস্কারও পেয়েছেন এই গ্রন্থের জন্য, অবগাহন।
তো এগুলো নদীকেন্দ্রিক, কিন্তু এই নদীকেন্দ্রিক উপন্যাস হলো এগুলোর মধ্যে যেরকম ব্যাপার, এর চাইতে একেবারে জেলেদের একেবারে ভিতরের দুঃখ কষ্ট, ওদের যে ছেঁড়া ছাড়া যে জীবন, এই জীবনটা তিতাস একটি নদী নাম উপন্যাসে যেভাবে আছে অন্যগুলোর মধ্যে সেভাবে নেই। তিনি অকৃতদার ছিলেন, সেখানে দেয়া আছে। তারপরে হচ্ছে নদী নামের এটা প্রথম মৌলানা আকরাম খাঁ সম্পাদিত যে মাসিক মোহাম্মদী পত্রিকায় সেখানে প্রকাশিত হয়েছিল, এবং আনফর্চুনেটলি তার পাণ্ডুলিপিটা হারায় গিয়েছিল। তিনি একটা উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসের পাণ্ডুলিপি হারায় গেছে কিছুদিন প্রকাশিত হওয়ার পরে, হারায় যাওয়ার পরে তার বন্ধুবান্ধব যারা আছেন বা মাসিক মোহাম্মদী পত্রিকার যারা পাঠক ছিলেন তারা চাপ দিয়েছিলেন যে আপনি তা দ্রুত এটা প্রকাশ করেন। তখন এই উপন্যাসটা আবারও লিখতে হয়েছে লাস্টের দিকে, লাস্টের অংশটুকু, মানে একটা উপন্যাস, মানে আমি তো কল্পনা করতে পারি না, যেহেতু আমিও লেখালেখি করি, যে আমার একটা উপন্যাসের হারায় গেছে, তারপরে এটা লাস্টের দিকে আমি এই উপন্যাসটা আবারও লিখেছি। এই কারণেও বা হইতে পারে যে উপন্যাসটার মধ্যে নিটল কাহিনী নাই, এই উপন্যাসের মধ্যে এক ধরনের ছেঁড়া ছাড়া জীবন, হ্যাঁ, অনেকগুলো মানুষের ছেঁড়া জীবন আছে, ওই অর্থে নিটল কোনো কাহিনী নেই। তো এই হলো ব্যাপার। উপন্যাসটা এখানে বর্ণনা দেওয়া আছে, এবং এই উপন্যাস সম্পর্কে ভূমিকাতে তিনি নিজেই লিখে রেখে গিয়েছিলেন। দেখেন কি লিখছেন, যে তিতাস একটি নদীর নাম, তার কোল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দের সে বহিয়া যায়, ভোরের হাওয়ায় তার তরন্দা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়, রাতে চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে কিন্তু পারে না। এই তিতাস যে ঘুমিয়ে যায় না, তিতাস যে খুব, মানে এখন তো তিতাস নদী মরে গেছে বা সব নদী মরে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু তিনি যখন লিখেছিলেন 1950 খ্রিস্টাব্দে, তখন সেই মানে সেই তিতাস, অর্থাৎ আরও 170 বছর 74 বছর আগে এই তিতাস কিন্তু এরকম ছিল না। তিতাসকে কেন্দ্র করে অনেক জেলে, অনেক জেলেপল্লীকে এইগুলি গড়ে উঠেছিল। তো এইভাবে আমাদের উপন্যাসটা শেষ হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটা সম্পর্কিত আলোচনা যদি বলে, তাহলে আপনারা এখানে আলোচনা দেওয়া আছে, আপনারা সেখান থেকে আলোচনাটা পড়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, ওনাকে আমার ভীষণ পছন্দ। ওনার একটা কিছু ছোট গল্প আছে অসাধারণ, শুধু কেরানি, একটা শুধু কেরানি নামে একটা গল্প আছে বেনামি বন্দর গ্রন্থে। তো সেই শুধু কেরানি গল্পের মধ্যে মানে একটা নবদম্পতিকে দেখাচ্ছে যে, মানে গল্পের লাইনটা এরকম, তখন পাখিদের নীড় বাঁধবার সময়, মানে একদম গল্পটা শুরু হয়েছে এই লাইন দিয়ে, তখন পাখিদের নীড় বাঁধবার সময়, একটা প্রতীকী ব্যাপার, পাখিদের নীড় বাঁধবার সময়, মানে একটা দম্পতি তারা সংসার বেঁধেছে এবং তারা মারা গিয়েছে, মেয়েটা বাচ্চার নানান সমস্যার কারণে, এবং ওখানে দেখায় যে ঝড়ে পাখির ঘর ভেঙে গেছে, এরকম দেখায়। গল্পটা দারুণ, শুধু এই গল্পটা না, তার আরও যত গল্প আছে তিনি অসাধারণ তার গল্প। তো তিনি কল্লোল যুগের একজন সাহিত্যিক। আমরা জানি যে 1923 খ্রিস্টাব্দে কল্লোল নামে একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, 23 থেকে 29 পর্যন্ত প্রায় 6-7 বছর এই পত্রিকাটা ছিল। এটাকে কল্লোল যুগও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিরোধী ছিলেন এই কল্লোল যুগের সাহিত্যিক যারা ছিলেন। তো সেই কল্লোল যুগের সাহিত্যিক কিন্তু আমাদের যারা আছে, পঞ্চপাণ্ডব আছে, তারপরে হচ্ছে নজরুল আছে, এরকম আরও ওই সময়ের যারা কবি 30-এর যারা ছিলেন তারা সবাই। তো প্রেমেন্দ্র মিত্র এই কল্লোল যুগের হয়েও কল্লোল যুগের সাহিত্যিকরা যেরকম সচেতনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরোধিতা করেছেন এবং পাশ্চাত্য সাহিত্যকে অনুসরণ করেছেন, প্রেমেন্দ্র মিত্র সেইভাবে অনুসরণ করেন নাই। তিনি এই তার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে তিনি ধারণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য ভাবনাটা আছে সেইটাকে তিনি গ্রহণ করেছেন। সেই ভাবনার মধ্যে থেকে, অর্থাৎ রবীন্দ্র বলয়ের মধ্যে থেকেই যেন সেই বলয়কে তিনি অতিক্রম করেছেন। মানে রবীন্দ্র বলয় অতিক্রম করার জন্য যে একেবারে সে আমার ইউরোপ আমেরিকা, মানে ওই টি.এস. ইলিয়টের কাছে চলে যেতে হবে, দ্য ওয়েস্টল্যান্ডের কাছে ফিরে যেতে হবে, এইটা বিশ্বাস করতেন না প্রেমেন্দ্র মিত্র। যে কারণে তার এই যে কবিতা, তিনি অনেকগুলো কবিতা লিখেছেন, তিনি অনেকগুলো উপন্যাসও লিখেছেন, তিনি ছোটো গল্প লিখেছেন অনেকগুলো, এবং তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকার নাম হচ্ছে কালিকলম নামে একটা পত্রিকার সম্পাদক ছিলেন। যখন এই পত্রিকাটা ভেঙে যায়, মানে কল্লোল পত্রিকা যখন ভেঙে যায়, তারপরে তিনি কালিকলম প্রকাশ করেছিলেন।
তো তিনি ইয়ার মধ্যে থেকে মানে সীমার মধ্যে থেকে তিনি অসীম হতে চেয়েছেন। রবীন্দ্রনাথের ভাবনার মধ্যে থেকেই সেখান থেকে তিনি আলাদা হতে চেয়েছেন এবং ঐতিহ্যকে তিনি গ্রহণ করেছেন। এবং তার একটা কবিতা আছে এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে আমি কবি, এবং তার কবিতার যে বিষয় মানে গরিব, আমি বললাম না ওই যে শুধু কেরানি, একজন কেরানিকে নিয়ে তিনি গল্প লিখছেন। তো তিনি তার গল্প উপন্যাসের মধ্যে তিনি যেটা দেখাতেন, হালকা সূক্ষ্ম ব্যঙ্গ আছে, তারপরে হচ্ছে একটা প্রতীকের একটা ব্যাপার আছে, এবং সমাজে যারা নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত যেসব মানুষ আছে তাদেরকে তিনি সাহিত্যে স্থান দিয়েছেন। সেই জায়গা থেকে তিনি একটা মহৎ হৃদয়ের এবং মহৎ সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং তিনি নিজেই তার কবিতার মধ্যে ঘোষণা করেছেন, আমি কবি যত কামারের আর কাশারির আর সুতুরের মুটি মজুরের, আমি কবি যত ইতরের। ইতর মানে হচ্ছে মানে সমাজের চোখে যারা ইতর, সমাজের চোখে যারা নিচু, সমাজের চোখে যারা খারাপ, সমাজের যারা নিচু তলার মানুষ, এই জন্য তিনি ইতর বলছেন। ইতর মানে গালি না কিন্তু, ঠিক আছে? তো এই আমি 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 যত কবি ইতরে, এটার মধ্যে এক ধরনের ব্যঙ্গ, সূক্ষ্ম ব্যঙ্গ কিন্তু আছে। তো এই লাইনগুলো ইম্পর্টেন্ট, আপনারা এই লাইনগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? তো তিনি অনেক কিছু লিখেছেন, মানে অনেকগুলো কাব্য আছে তার। তিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন, এটা উপরে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে ফেরারি ফৌজ নামে তার কাব্যগ্রন্থ আছে, এটা আপনারা দেখতে পারেন, নামটা একটু অন্যরকম। তারপর হচ্ছে হরিণ চিতা চিল, এই নামটাও দেখা যেতে পারে, কখনো আসতে পারে, পড়ে রাখবেন দু একবার। তার গল্পগ্রন্থ বেনামি বন্দর, এই কথাটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে যে বেনামি বন্দর কার। এখান থেকে একটা গল্প, সবচেয়ে ভালো যে গল্প, তার নাম হচ্ছে শুধু কেরানি। শুধু কেরানি, গল্পের নাম শুধু কেরানি, এটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প। তাছাড়া যেহেতু তিনি অনেক কিছু লিখেছেন, আপনারা চাইলে যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন। তার উপন্যাসগুলোর মধ্যে আছে অনেক কিছু, আর যতটুকু সম্ভব। এবং তিনি আরেকটা কাজ করতেন, তিনি ওই কিশোরদের জন্য, ছোট বাচ্চাদের জন্য তিনি লিখতেন, এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী যেগুলো আছে, সায়েন্স ফিকশন, যেটা হুমায়ুন আহমেদের ভাইয়ের নাম কি, জাফর ইকবাল যেরকম মানে কিশোরদের জন্য লেখেন বিভিন্ন কী বলো ওটাকে, কিশোর উপন্যাস এবং কিশোর সায়েন্স ফিকশন। তো এই কিশোর সায়েন্স ফিকশন কিন্তু আমাদের প্রেমেন্দ্র মিত্র তিনি লিখেছিলেন, এবং তার বিখ্যাত চরিত্র যেমন হুমায়ুন আহমেদের যেরকম হিমু, মিসির আলী, এরকম ওই সময় প্রেমেন্দ্র মিত্র জনপ্রিয় ছিলেন। এবং তার জনপ্রিয় চরিত্র হচ্ছে ঘনাদা, তারপর হচ্ছে পরাশর শর্মা, মেজকর্তা এবং মামা বাবু। তাহলে পরীক্ষা কখনো আসতে পারে যে ঘনাদা চরিত্রের সৃষ্টি লেখককে, কিংবা পরাশর বর্মা, কিংবা আসতে পারে হচ্ছে মেজকর্তা, কিংবা মামা বাবু। আমরা জানি যে কাকা বাবু, হ্যাঁ কাকা বাবু আপনারা পড়েছেন। তো এই মামা বাবুর সৃষ্টিকে, মামা সৃষ্টি প্রেমেন্দ্র মিত্র। তো এইখান থেকে আমার কাছে এইটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে যে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি যে চরিত্র আছে জনপ্রিয়, এইটা আমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের সৌমেনচন্দ্র, এটা হচ্ছে আরেক দুর্ভাগা, এটা মানে আরেক দুর্ভাগা। তার বাড়ি হচ্ছে নরসিংদীতে, বালিয়া গ্রামে, তার নরসিংদী জেলার বালিয়া গ্রামে। নরসিংদী জেলা তখন মানে ঠিক নরসিংদী না, এটা আমরা বলতে পারি নারায়ণগঞ্জ, আমরা এখানে নারায়ণগঞ্জ লিখি। এটা আগে নরসিংদী জেলা ছিল, এখন হচ্ছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ। তো এই নরসিংদী জেলার নারায়ণগঞ্জ মহকুমা, হ্যাঁ মহকুমা, আর এখন যদি লিখি তাহলে নারায়ণগঞ্জ জেলা শুধু লিখতে পারে। তো নারায়ণগঞ্জ মহকুমার বালিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সে ছোটোবেলা থেকে তিনি অনেক মেধাবী মানুষ ছিলেন। মাত্র 17 বছর বয়সে তিনি সাহিত্য চর্চা শুরু করেন, এবং মাত্র 22 বছর তিনি বেঁচে ছিলেন। আমরা জানি 21 বছর বেঁচে ছিলেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তো সুকান্ত ভট্টাচার্য এবং সোমেনচন্দ্রের মধ্যে ব্যাপক মিল আছে। সুকান্ত ভট্টাচার্য নামে মিল আছে। সুকান্ত ভট্টাচার্য তিনি যেমন ফ্যাসি বিরোধী লেখক, কবি, সাহিত্যিক ছিলেন, তিনি মার্ক্সবাদী ছিলেন। সোমেনচন্দ্র মার্ক্সবাদী এবং ফ্যাসিবাদ বিরোধী। তিনি আন্দোলন করতে গিয়ে তিনি কিন্তু তাকে হত্যা করা হয়েছিল, মিছিলের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল, এবং খুব দুর্ধর্ষভাবে তাকে হত্যা করা হয়েছিল, খুব ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যার কাহিনীটা এখানে আছে, আমরা দেখব। তো তিনি তার একটা মাত্র গল্প, এই গল্পটা যে তিনি বিখ্যাত, এটা আমাদের আপনাদের পরীক্ষা আসবে। গল্পটা হচ্ছে ইঁদুর, এটা একটা প্রতীকী গল্প।
ইঁদুর হচ্ছে যে সমাজে যারা উচ্চতলার মানুষ আছে এদেরকে ইঁদুরের সাথে তুলনা করা হয়েছে, তো প্রতীকীভাবে দেখানো হয়েছে। তো সেই যে ইঁদুর গল্পটি দ্বারা অনেকেই প্রভাবিত হয়েছেন পরবর্তীতে। তো সেই ইঁদুর গল্পটি পৃথিবীতে 67টি ভাষায়, হ্যাঁ 67 ভাষায় এটা অনুদিত হয়েছে, চিন্তা করেছেন? তার মাত্র 24টা গল্প, আর তিনি 3টা কবিতা লিখেছেন। এত অল্প এত 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 অল্প জিনিস তিনি লিখেছেন, এবং ওই সময় তার একটা অসম্পূর্ণ উপন্যাসও আছে, তার নাম হচ্ছে বন্যা। তো এই মেনলি আপনাদের এখান থেকে যদি কখনো পরীক্ষা আসে, এটা হচ্ছে ইঁদুর গল্প থেকে আসবে। ইঁদুর গল্প কে লিখেছেন, ঠিক আছে? 1942 সালে তিনি মারা গিয়েছেন, তার জন্ম হচ্ছে 20-এ, মাত্র 22 বছর বয়স। আর সুকান্ত ভট্টাচার্য 26-এ তার জন্ম, 47-এ তিনি মারা গেছেন 21 বছর বয়সে। তো সুকান্ত ভট্টাচার্য এবং সোমেনচন্দ্র, তাদের যে চিন্তা চেতনা একেবারেই সেম। দুজনেই কিশোর, দুজনেই ফ্যাসিবাদী বিরোধী, দুজনেই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ওই সময়টাতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তারপরে হচ্ছে দুজনেই হচ্ছে এই আন্দোলন সংগ্রামে নেমেছেন। তিনি সোমেনচন্দ্রকে হত্যা করা হয়েছে, আর আমাদের সুকান্ত ভট্টাচার্য তো যক্ষা রোগে মারা গিয়েছে। তো এখান থেকে যেটা আসবে, সোমেনচন্দ্র কীভাবে মারা যান, এই প্রশ্নটা কখনো হয়তো বা আসতে পারে, অথবা আপনারা জেনে রাখবেন যে 1922 খ্রিস্টাব্দের 42 খ্রিস্টাব্দে 8 মার্চ ঢাকায় এই ফ্যাসি বিরোধী যে আন্দোলন পুরো পৃথিবীতে, আপনারা জানেন তখন হিটলার এবং মুসলিনি, নাৎসি এবং ফ্যাসিস্ট, মানে নাৎসি এবং কী বলে এটাকে, নাৎসি, আরেকটা নাম কি, মুসলিনি, ইতালির মুসলিনি, তার দলের নাম কি, নাৎসি, আরেকটা কি, আচ্ছা যেটাই হোক, এই হিটলার এবং মুসলিনি এদের বিরুদ্ধে, যেহেতু তারা কমিউনিস্ট ছিলেন, তারা এই পুঁজিবাদী এগুলোর বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে তিনি করেছিলেন, আন্দোলন করেছিলেন। এবং 1942 খ্রিস্টাব্দে 8 মার্চ ঢাকায় তার তিনি যে আন্দোলনটা করছিলেন এখানকার, এটা 3 ভাগে ভাগ হয়ে যায় এবং এই জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গীর চর মনে হয় ঢাকায়। না, কামরাঙ্গীর চর না, লক্ষ্মীবাজারে। তিনি যখন এটা লক্ষ্মীবাজার বটতলার কাছাকাছি আসে, তখন ওই আতাতীয় যে যারা ছিল, অর্থাৎ যারা দুর্বৃত্তকারী, এরা এসে সোমেনচন্দ্রকে প্রথমে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে গেলে তার চোখ একেবারে শাবল দিয়ে তার চোখ তুলে নেয়, চোখটা তুলে নেয়, এবং টেনে তার জিহ্বাটা টেনে উঠায় ফেলে। মানে কি একটা ভয়ঙ্কর চিন্তা করেছেন, যে শাবল দিয়ে এই সোমেনচন্দ্রের চোখ তুলে নেয়, তারপর হচ্ছে তার জিহ্বাটা টেনে নেয়, এবং রড দিয়ে তার মাথার মধ্যে প্রচণ্ড আঘাত করা হয়। রড, শাবল এবং টেনে তার জিহ্বা উঠায় নেয়। কি ভয়ঙ্কর সেই মৃত্যু ছিল এই সোমেনচন্দ্রের। তিনি আসলে এই যে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে, মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, তিনি তার নিজের জীবন প্রাণ কিন্তু বিসর্জন দিয়েছেন। মাত্র একটা গল্পের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, ইঁদুর। মাত্র একটা উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে আছেন, হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নাম। তো তারপরে ইঁদুর গল্পের পরিচয় দিন। এটা আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইঁদুর গল্পের পরিচয়টা এখানে দেওয়া আছে। আমি আর রিডিং পড়াচ্ছি না। এখানে ঈদের একটা প্রতীকী ব্যাপার, ঈদের মধ্য দিয়ে ওই সময়ের যে বোর্জোয়া শ্রেণী যারা আছে তাদেরকে দেখানো হয়েছে। তো ঈদের গল্পটা আমার পরামর্শ থাকবে, যদি আপনাদের কখন সুযোগ হয় ঈদের গল্পটা আপনারা পড়বেন, ঠিক আছে? তো ক্লাসটা খুব বড় ছিল না, ছোট একটা ক্লাস ছিল। ঈদের গল্পটার এখানে পুরো প্রশ্নটা এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে পড়ে নেবেন, আমি রিডিং পড়াচ্ছি না। এই ছিল ছোট ক্লাস। আজকের মতো এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে শিমুল সিংহ বলছেন সাহিত্যের এতে আমারও, আপনারা যেভাবে চাপ দেন, আমারও অদ্বৈত মূল্যবর্মণের অবস্থা হবে। হ্যাঁ,
অতিরিক্ত পরিশ্রম শ্রমে কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি, যে আবারও আমি পরে এরকম হয়ে যাব। আসলে মাত্র 6-7 ঘন্টা ঘুম ছাড়া আমার আর কোনো কাজ থাকে না, মানে পুরোটা কাজই আমি হয় অফিসে কাজ করি, অথবা বইয়ের কাজ করি, অথবা পড়াচ্ছি। তো বেশি কাজ করলে অসুস্থ হয়ে যাচ্ছি। বই আনবো, হ্যাঁ, শিমুল সিংহ বই আনবো, এই বছরই আসবে ইনশাল্লাহ। হুম। সেলিম রাজা বলছেন বিগত সালের প্রশ্ন সলভ করাবেন না। বিগত সালের প্রশ্ন সলভ কি, বিগত সালের প্রশ্ন এগুলোর মধ্যেই আপনি এখানে দেখতেই আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। আর বই যখন থাকবে তখন সেখানে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আপনাদের অবশ্যই ক্লাস হবে। আগামীকাল আপনাদের অতিরিক্ত ক্লাস নেব। মাঝখানে শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায় বাকি আছে, তারপরে হচ্ছে বঙ্কিমের দু একটা কিছু উপন্যাস আলোচনা বাকি আছে। মাঝখানে মনে হয় আরেকটা ক্লাসের কি জানি বাকি আছে। আচ্ছা যাক, তো ওইগুলো হবে আর কি। হ্যাঁ, আগামীকাল ক্লাস নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করবো। হ্যাঁ, বঙ্কিমের উপন্যাসে কিছু বাকি আছে, বঙ্কিমের উপন্যাস কিছু বাকি আছে, দিব। ক্লাসে পিডিএফ দিচ্ছি। ক্লাসে আমি মানে যেভাবে ডিটেলে পড়ানোর চেষ্টা করি, আমি জানি না যে অন্য কোনো কোর্সে অন্য কোনো শিক্ষক বাংলা সাহিত্যটাকে এইভাবে ডিটেলে পড়ান কিনা। চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, সর্বোচ্চ চেষ্টা করি আমি। হ্যাঁ, আমার চেষ্টার কোনো ত্রুটি নেই। তারপরে যদি আপনাদের বিশেষ কোনো ইয়ে থাকে, চাহিদা থাকে, বিশেষ কিছু থাকে, আমাকে বলবেন, আমি চেষ্টা করব। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।